আজকে আমরা রাশিয়া এবং ইউক্রেনের আপডেটেড একটা পরিস্থিতি নিয়ে আলোচনা করব এবং সেখানে একটা বাফার জোন তৈরি করা হয়েছে। এটা নিয়ে কিছুটা শঙ্কার বিষয় রয়েছে, সেটা আজকে আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে যে টার্মটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে বাফার জোন। আমি একটা কথা বলে নেই যে আমাদের এই যে প্রতিনিয়ত যে আপডেটেড বিশ্লেষণগুলো দেওয়া হয়, যে নিউজগুলো দেওয়া হয়, এখানে যে কাজটা করা হবে সেটা হচ্ছে বিভিন্ন নতুন নতুন জিনিস জানানো হবে, অর্থাৎ এডুকেশনাল কন্টেন্ট জানানো হবে। অ্যাট দি সেম টাইম আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি সেই সম্পর্কিত বিভিন্ন আলোচনা হবে। এখনকার টোটাল আপনার কন্টেন্টের ধরন হচ্ছে এরকম হবে, অর্থাৎ প্রত্যেকটা কন্টেন্টে আপনি এ লট অফ এডুকেশনাল থিংস পাবেন আশা করা যায়। সো বাফার জোনের কথাটা আগে একটু বলে নিই। বাফার জোন হচ্ছে যে যুদ্ধক্ষেত্রে যেটা হয়, যে ধরেন দুইটা বাহিনীর মধ্যে যুদ্ধ হচ্ছে, এই যে এখন যেমন এদিকে ইউক্রেন এবং ওদিকে হচ্ছে রাশিয়া, তো এর মাঝে এমন একটা এরিয়া যেখানে কোনো একটা পার্টি অথবা ইন্টারন্যাশনাল কোনো একটা দল বললো যে ঠিক আছে এই অঞ্চলটায় তোমরা যুদ্ধ মুক্ত রাখো। একটা বড় ধরনের কনফ্লিক্ট বাধার যদি আশঙ্কা থেকে থাকে তখন এরকম একটা ঘটনার সৃষ্টি করা হয়। তো এখানে এমন কি ঘটলো, যেমন ইউক্রেনের খার্কিভ, এই খার্কিভ এখানে আর রাশিয়ার যে বর্ডার রয়েছে সেই শহরটার নাম হচ্ছে বেলগ্রদ। এখন ইউক্রেন থেকে বারবার বলা হচ্ছে যে লং রেঞ্জ যেসব মিসাইলস রয়েছে সেইগুলো আবার রাশিয়ার অভ্যন্তরে যদি কোনো একটা কিছুতে আঘাত করে, ওদিক থেকে পুতিন বলছে যে যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হবে, কারণ তখন তারা নিউক্লিয়ার ওয়েপন্স গুলো ইউজ করবে, এরকম কথা বলছে। তো যখন এই বর্ডার লাইনে বেলগ্রদের উপর অ্যাটাক শুরু হলো এবং আগামীতে আরো ভয়াবহ কিছু হওয়ার সম্ভাবনা যখন দেখলো, রাশিয়া তখন করলো কি এই জায়গাটা খার্কিভের এখানে ম্যাসিভ অপারেশন চালালো এবং তারপরে বেলগ্রদ এবং খার্কিভের মাঝ বরাবর একটা বাফার জোন তৈরি করলো। যে এই বাফার জোনে কি হচ্ছে, বাফার জোনে যাতে করে কোনো রকম যুদ্ধের কোনো কিছুর সূত্রপাত না হয়, অর্থাৎ একটা রেড লাইন বলা চলে, যে এইটার মধ্যে যেন কিছু না হয়। কেন? কারণ হচ্ছে যে সামনে যেসব এইড গুলো আসছে ইউক্রেনে, আমি আগামী আরেকটা ভিডিওতে দেখাচ্ছি, তখন বুঝতে পারবেন, সেগুলো কিন্তু সত্যি আসলে যে কোনো মুহূর্তে রাশিয়ার ভেতরে অ্যাটাক করতে পারে। আচ্ছা, এখন বাফার জোনের সব থেকে টেনশনের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বাফার জোন নর্মালি একটা থার্ড পার্টি কন্ট্রোল করে। স্বাভাবিক ব্যাপার যে এই বাফার জোনটা এখন রাশিয়া কন্ট্রোল করছে, এটা কিন্তু না ইউক্রেন করছে বা না দল একসাথে দুই বাহিনীর কেউ করছে এরকম না, বা ইন্টারন্যাশনালি কেউ করছে না, এটা পুরাটাই রাশিয়ার দখলে। তো এই বাফার জোনটার মূল কন্ট্রোল রাশিয়ার হাতে এবং তারা বলছে যে এখানে তোমরা কিছু করবা না। এখন রাশিয়ার কথা কি ইউক্রেন শুনবে না? তার মানে এই বাফার জোনটাও কিন্তু অচিরেই আর বাফার জোন থাকবে না। আর এই বাফার জোন যখনই উঠে যাবে তখনই কিন্তু সেই বড় একটা যে শঙ্কার কথা বারবারই বলা হচ্ছে যে রাশিয়ার অভ্যন্তরে অ্যাটাক, সেটা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এখানে যে ব্যাপারটা হচ্ছে যে ইউক্রেন যদি রাশিয়ার অভ্যন্তরে অ্যাটাক করে, রাশিয়া কি করবে? নট অনলি ইউক্রেন পার হলেই কিন্তু আপনার এই যে কি ইউরোপের যে বর্ডার সীমানা। এখন এটা হচ্ছে একটা টেনশনের বিষয়। রাশিয়া বলছে যে ইউক্রেন যদি অ্যাটাক করে, যেসব অস্ত্রশস্ত্র দিয়ে অ্যাটাক করবে সেসব অস্ত্রশস্ত্র আসলে নেটোভুক্ত কান্ট্রিজ সমূহের। এই জন্য পাল্টা আক্রমণ হিসেবে তারা কিন্তু ইউরোপকেও অ্যাটাক করবে। এই জন্য বারবারই ইউকে, অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিজগুলো তারা নড়ে চড়ে বসেছে যে কোনো মুহূর্তে আমরা রাশিয়ার অ্যাটাকের শিকার হতে পারি। এবং এখানে বলা চলে যে ইউক্রেনকে আসলে পুরো দমে সাপোর্ট না করার বা সরাসরি রাশিয়ার অভ্যন্তরে অ্যাটাক না করবার অন্যতম একটা উইক পয়েন্ট হচ্ছে এইটা যে ইউরোপ রয়েছে, রাশিয়ার কাছেই ইউরোপ। রাশিয়া অ্যাটাক করলে ইউরোপের ছোট একটা জায়গা, মানে রাশিয়ার তুলনায়। সো সেইটা কিন্তু কি হবে সেটা খুব সহজে বোঝা যায়। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে যে ইউরোপে আপনারা শুনতে পারছেন যে একটা মিসাইল প্রোটেকশন, একটা শিল্ড তৈরি করা হতে পারে বা ইউক্রেন পর্যন্ত যেতে পারে। এইটা করার একটা লক্ষ্য নিয়ে কিন্তু ইউরোপের কান্ট্রিজগুলো অলরেডি তারা সেই প্ল্যান করছে। তবে ইউক্রেনকে তারা হয়তোবা প্রোটেকশন পুরোপুরি ওই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা একটা শিল্ড বা আয়রন ডোম স্টাইলের কোনো একটা প্রতিরক্ষা এটা দিতে পারবে না, কারণ এত বড় একটা বর্ডার শুধুমাত্র একটা কান্ট্রির জন্য তারা এটা আপাতত করতে পারবে না, কারণ বর্ডার ঘেঁষেই তো রাশিয়া রয়েছে।